হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েন্স গাইডেন্স। আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পঞ্চম সেটটি করানো হবে। এই পঞ্চম সেটে বিভাগ ক থেকে শুরু করে বিভাগ ঘয়ের সমস্ত প্রশ্নের উত্তর করানো হবে। চলো তাহলে শুরু করা যাক। বিভাগ ক 1.1, ট্রপোপজ বায়ুমণ্ডলের কোন স্তরের অংশবিশেষ? উত্তর হলো ক্ষুব্ধমণ্ডল। 1.2, চার্লসের সূত্রের 1/273 ভগ্নাংশটিকে বলা হয় আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়। 1.3, মিথেনের আণবিক ওজন 16, নিচের কোনটি এর বাষ্প ঘনত্ব? দেখো একটা সূত্র আছে কি m=2d, ঠিক আছে। এখানে m এর মান বলা আছে, তাহলে d আমরা কি করে পাবো এখান থেকে একটু দেখে নাও। তাহলে ডিটা কি করে বার করা আছে m/2, অর্থাৎ এই 16টাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে যেটা হবে সেটাই হলো উত্তর। তাহলে কত হলো 8.4, সেলুনে সেভিং মিরর হিসাবে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো অবতল দর্পণ। 1.5, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো বেগুনি। 1.6, উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর খর্বাকায় সদ্বিম্ব গঠিত হয় যখন বস্তুর দূরত্ব 2f এর বেশি। 1.7, কার্যের সাথে আধান ও বিভবের সম্পর্কটি হলো W=V/Q। 1.8, 5 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? দেখো এইভাবে কিন্তু সলভ করবে তোমরা, একটু দেখে নাও কিভাবে সলভ করা হয়েছে। তাহলে উত্তর আসছে কত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কত? 2.73 ওহম। 1.9, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। 1.10, নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? উত্তর হলো পারমাণবিক গুরুত্ব। 1.11, এবিসি, এবি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, 17 ও 19 হলে কোন মৌলটি ব্যতিক্রমী? উত্তর হচ্ছে কি সি। 1.12, কার্বন টেট্রাক্লোরাইড একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগ। 1.13, লিথিয়াম হাইড্রাইড যৌগে ক্যাটায়ন হলো Li+। 1.14, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়? উত্তর হলো কি NH4OH। 1.15, একটি অধাতব তড়িৎ পরিবাহী পদার্থ হলো গ্রাফাইট। এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও। বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী গ্যাসটির নাম কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। এরপরের প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হয়? 0। অথবা বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই গ্যাসের ভর ধ্রুবক ধরা হয়। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে কি আর এর মান দেওয়া আছে, এফ এর মান কী করে বার করবে এখান থেকে একটু তোমরা দেখে নাও। তাহলে আমরা কি জানি R=2f, তাহলে f এখান থেকে পেয়ে যাচ্ছি কি R/2, তাহলে 20/2 করলে কত ক্যালকুলেশন করে কত আসছে? 10। তাহলে এইখানে তোমরা কত বসাবে? 10 সেন্টিমিটার। রোধের অনন্যক রাশিকে বলা হয় কি? পরিবাহিতা। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারক ধর্মী হল ফ্লোরিন, অথবা হ্যালোজেনগুলির মধ্যে সাধারণ উষ্ণতায় তরল ব্রোমিন। এরপরে সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, জার্মেনিয়াম একটি অর্ধপরিবাহী পদার্থ, সত্য। কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করতে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব f এর কম হওয়া প্রয়োজন, সত্য। MgCl2 একটি আয়নীয় যৌগ, সত্য। কৌষ্টিক সোডা একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সত্য। ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীতে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখে নাও। এই স্তম্ভের সাথে এবার কি করতে হবে? বি স্তম্ভের মিলাতে হবে। একটি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ রংধনু। 75% সীসা এবং 20% টিন মেশানো সংকর ধাতু ফিউজতার। রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড 4। তড়িৎগ্রস্ত পরমাণুকে বলে আয়ন। এরপরে নেক্সট প্রশ্নগুলো এবার দেখে নাও, যেগুলো রয়েছে একটু দেখে নাও ভালো করে।
2.4.1 সাদা আলোর বর্ণালীতে সবচেয়ে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ কোনটি? উত্তর হলো কি লাল। অথবা মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয়? এর উত্তর হলো প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রতিসরাঙ্কের মান বাড়লে তরঙ্গ দৈর্ঘ্যের মান কী হবে? কমবে, বা তরঙ্গ দৈর্ঘ্যের মান কমলে প্রতিসরাঙ্কের মান বাড়বে। তাহলে তোমরা এখান থেকে কী লিখবে? প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হয়। এরপরে নেক্সট, তড়িৎযোজী বন্ধনের একটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর তোমরা এবার দেখে নাও। তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ থাকে না। তোমরা কী লিখবে? তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ থাকে না। ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি অন্য কী নামে পরিচিত? তাহলে এর উত্তর এবার তোমরা দেখে নাও। বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন নিয়ম নামে পরিচিত। এরপরে নেক্সট প্রশ্ন, অথবা তড়িৎচুম্বকীয় আবেশের একটি ব্যবহারিক প্রয়োগের উল্লেখ করো। বৈদ্যুতিক জেনারেটর বা বৈদ্যুতিক ডাইনামো। ঠিক আছে, তোমরা এটাই লিখবে, বৈদ্যুতিক জেনারেটর বা বৈদ্যুতিক ডাইনামো। 2.4.4 একটি বড় ধাতুর নাম লেখো। উত্তর হবে কি সোনা। সোনাও লিখলেও হবে, প্লাটিনাম লিখলেও হবে। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে তোমরা একটা লিখবে। অথবা হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? উত্তর হলো কি 17 নং শ্রেণীতে অবস্থিত। 2.4.5 তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য উল্লেখ করো। ধাতব বস্তুকে বাহ্যিক ক্রিয়া যেমন জল ও বায়ুর হাত থেকে রক্ষা করা, এটাই হলো কি তড়িৎ লেপনের একটা উদ্দেশ্য। নিচের কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী তা খুঁজে বার করো। তাহলে এখান থেকে দেখো, তাহলে কি উত্তর হয়ে যাচ্ছে তড়িৎযোজীর মধ্যে হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড, সমযোজীর মধ্যে হলো কি নাইট্রোজেন অণু। এরপরে নেক্সট বিভাগ গ 3.1 প্রাকৃতিক সৌরপর্দা কি? কোনটা লিখবে? এখান থেকে স্টার্ট করবে। ঠিক আছে, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত তোমরা লিখবে। অথবা বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। আমি আর উত্তরগুলো বলছি না, বলতে গেলে অনেক টাইম যাবে। ঠিক আছে, তোমরা কি করবে? এখান থেকে দুটো পয়েন্ট লিখে নেবে। 3.2 1.8 গ্রাম জলের অণুর সংখ্যা কত? এবার প্রশ্নের উত্তরটা দেখে নাও। 3.2 এর উত্তরটা এবার দেখে নাও। উত্তর কতটা? এতটা। প্রথম অংশের উত্তর হলো এটা। ঠিক আছে, এরপরে নেক্সট, আদর্শ গ্যাস সমীকরণ লেখো। একমল গ্যাসের ক্ষেত্রে এটি কি হবে? তাহলে এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা দেখে নাও। অথবার উত্তর এবার দেখে নাও যেটা রয়েছে, এটা তোমরা লিখবে। এই পর্যন্ত তোমরা লিখবে। ঠিক আছে, নেক্সট 3.3 আলোক বিচ্ছুরণের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তর এবার তোমরা দেখে নাও। এইটুকু তোমরা লিখবে। অথবা 60 ডিগ্রি কোণের একটি প্রিজমে কোনো রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে নির্গত হলে রশ্মিটির চ্যুতি কত? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। অথবা উত্তরটা এবার এখান থেকে লিখবে। প্রদত্ত থেকে স্টার্ট হচ্ছে, একটু দেখে নাও ভালো করে। উত্তর হলো কত? চ্যুতি কত? 0 ডিগ্রি। 3.4 বট একক কি? এই প্রশ্নের উত্তর তোমরা এবার এখান থেকে লিখবে। এখান থেকে স্টার্ট করবে, এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, অথবা প্রশ্ন, বাড়িতে 2 কিলোওয়াট হিটার 220 ভোল্টের বৈদ্যুতিক লাইনে ব্যবহার করতে গেলে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হবে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। ঠিক আছে, এখান থেকে স্টার্ট করবে তোমরা, একটু ক্যালকুলেশনটা দেখে নাও। উত্তর কতটা লিখবে? এই পর্যন্ত লিখবে। 9.09 অ্যাম্পিয়ার হলো উত্তর। ঠিক আছে, প্রায় লিখবে। 3.5 মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর তোমরা এবার এখান থেকে লিখবে। কতটা লিখতে হবে একটু দেখে নাও। এখান থেকে স্টার্ট করে, আচ্ছা দেখো 1 2 3টা পয়েন্ট আছে, তোমরা অন্তত এখান থেকে দুটো লিখবে। ঠিক আছে, তাহলে এখান থেকে উত্তরটা কপি করে নাও। অথবাতে রয়েছে NaCl এর ইলেকট্রন ডট গঠন চিত্র দেখাও। এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। 3.5 এর উত্তরটা এবার এখান থেকে তোমরা লিখবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখতে হবে, দেখে নাও ভালো করে। এরপরে 3.6 সমযোজী বন্ধনের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তর এবার তোমরা দেখে নাও। সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য তোমরা এই দুটো পয়েন্ট এখান থেকে কপি করে নেবে। 3.7 A 1735 এর ইলেকট্রন বিন্যাস লেখো।
এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা এখান থেকে দেখে নাও। কতটা লিখতে হবে দেখো, এখান থেকে স্টার্ট করবে, এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে কে কক্ষে 2টা, এল কক্ষে 8টা, এম কক্ষে কটা, 7টা। এটাই হলো তার ইলেকট্রন বিন্যাস। এরপরে অথবা তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও, এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখে নেবে। তড়িৎ বিশ্লেষণ এই যে পয়েন্টটা রয়েছে এখান থেকে লিখবে, ঠিক আছে। একটু ভালো করে দেখে নাও। 3.8 আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো। এখান থেকে কি করবে, এই পার্থক্যটা লিখে নেবে। সমযোজী ও তড়িৎযোজী যৌগের তুলনা করো। আয়নীয় যেটা সেটাই হলো কি তড়িৎযোজী, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা দুটো পয়েন্ট লিখে নেবে, ওকে। 3.9 একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা এখান থেকে দেখে নাও। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো NaCl এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুটোর মধ্যে তোমরা একটা লিখে নেবে, ওকে। বিভাগ ঘয়ের প্রশ্নগুলোর উত্তর এবার দেখে নাও। এখান থেকে 12টা করতে হবে, ঠিক আছে। 4.1 চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে রেডি করবে। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা কতটা লিখবে একটু দেখে নাও। তাহলে কি এখান থেকে স্টার্ট করবে, এইটুকু লিখবে প্রথমে, আবার এইটুকু লিখবে, লিখে এই পর্যন্ত শেষ করবে, ঠিক আছে। অথবা প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তর তোমরা এবার লিখে নেবে। এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে। প্রমাণ চাপের যে পয়েন্টটা রয়েছে এটা লিখবে, প্রমাণ উষ্ণতার যে পয়েন্টটা রয়েছে এইটা লিখবে, ঠিক আছে। এখান থেকে তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা কপি করে নেবে। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রকৃতপক্ষে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কি? উত্তর হচ্ছে কি না। উত্তর তোমরা কি লিখবে, প্রথমে লিখবে না, তারপরে তোমরা অ্যাড করবে। কতটুকু অ্যাড করবে একটু দেখে নাও। তাহলে কি এখান থেকে লিখবে, এখান থেকে স্টার্ট করে, এটা মাইনাস আছে, ঠিক আছে। এখান থেকে স্টার্ট করে যতটা আমি দাগ দিয়েছি তোমরা এই পর্যন্ত লিখে নেবে। তাহলে বাস্তবে কিন্তু পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়। 4.2 এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন এবং অণুর সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। তাহলে এখান থেকে প্রথমে লিখবে, একটা উত্তর চেয়েছিল, তাহলে এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত পেলাম, 5.6 লিটার। আবার দেখো দ্বিতীয় অংশটা, এবার দেখো উত্তরটা এখান থেকে স্টার্ট করবে, এইটুকু লিখবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে গেলাম। অথবা গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝায়, নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? এই প্রশ্নের উত্তর এবার তোমরা দেখে নাও। উত্তর তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে স্টার্ট করবে, এরপরে এই দুটো লাইন তোমরা লিখে নেবে, ঠিক আছে। তাহলে গ্রাম পারমাণবিক ভর বলে, আর নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত, এটা হলো কত গ্রাম, 14 গ্রাম, ওকে। এইটুকু লিখবে। 4.3 গলীয় দর্পণে বক্রতা কেন্দ্রের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। কতটা লিখবে দেখো, যে পয়েন্টটা আমি বলছি, গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। তোমরা এই চিত্রটাও দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তোমরা করবে। গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। এই প্রশ্নটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি এর আগে সেটেও বলেছি। এবার এই প্রশ্নটা তোমরা লিখে নেবে, অর্থাৎ R=2F যে সমীকরণটা, সেই সমীকরণটাই কিন্তু এখানে দেখাতে হবে। তাহলে কি যে কোনো দর্পণের ক্ষেত্রে তোমরা এখানে দেখাতে পারো। তাহলে যেহেতু রয়েছে যে কোনো গলীয় দর্পণ, তাহলে এখানে আমি কি করছি, অবতল দর্পণেরটা দেখাচ্ছি। তোমরা এই চিত্রসহ এটা প্রথমে লিখবে, ভালো করে দেখে নাও। তারপরে নেক্সট তোমরা এইটুকু অংশ লিখবে, ঠিক আছে। এই পর্যন্ত এই প্রশ্নটার উত্তর হবে। অথবা পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। এইটুকু অংশ তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে লিখে নেবে। তাহলে কি পরম প্রতিসরাঙ্ক বলে, এখান থেকে তোমরা কপি করে নেবে। এরপরে হীরক ও কাচের মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? উত্তর হলো কি হীরকের। 4.4 আয়তকার কাচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গমন রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? উত্তর হলো কি 0। এইটুকু তোমরা লিখবে 0 বা 0। এরপরের প্রশ্ন, গামা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক রশ্মি বায়ু থেকে, এখানে একটু মিস্টেক রয়েছে, তোমরা কি করবে, এখানে বায়ু থেকে মিউ প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে শুরু করবে,
তোমরা এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। অথবা পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। তোমরা এইটুকু লিখবে, ঠিক আছে, একটু কপি করে নাও তাড়াতাড়ি। এরপরে নেক্সট, কোনো প্রিজমের চ্যুতি কোণের মান কখন সর্বোচ্চ হবে? তাহলে এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তর হলো আপতন কোণের মান খুব কম হলে, উত্তরটা হলো কি আপতন কোণের মান খুব কম হলে প্রিজমের চ্যুতি কোণের মান কী হয়? সর্বোচ্চ হয়। এইটুকু তোমরা লিখবে। এরপরে 4.5 লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। এর এবার উত্তরটা তোমরা দেখে নাও। মুখ্য ফোকাস এই পর্যন্ত তোমরা লিখবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটু ভালো করে দেখে নাও তোমরা কতটা লিখবে। এখান থেকে স্টার্ট করবে, এই পর্যন্ত তোমরা লিখবে মুখ্য ফোকাস। এর পরের প্রশ্ন, রৈখিক বিবর্ধন কি? এই প্রশ্নের উত্তর এবার দেখে নাও। রৈখিক বিবর্ধন বলতে এখানে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তোমরা এবার কি করবে, এখান থেকে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখে নেবে। প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় কি? রৈখিক বিবর্ধন। এইটুকু তোমরা লিখবে, ওকে। একে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। অথবা উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার তাড়াতাড়ি করে দেখে নাও। তাহলে তোমরা কি করবে, এখান থেকে এই চিত্রটা এঁকে এইটুকু কিন্তু এখান থেকে বলে দেবে, ঠিক আছে। তাহলে এইটুকু উত্তর লিখলে কিন্তু এর কমপ্লিট হয়ে যাচ্ছে। লেন্সের ক্ষমতার এসআই একক কি? এর একক হলো কি? ডায়াপ্টার। ডায়াপ্টার বলা হয়, ঠিক আছে। এরপর 4.6 তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। এইটুকু অংশের উত্তরটা আগে দেখে নাও। আর বিভব পার্থক্য বা বিভব প্রভেদের পার্থক্য রয়েছে। এখানে যে তোমাদের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্যটা রয়েছে, বিভব প্রভেদ আর হচ্ছে কি বিভব পার্থক্য, এই দুটো জিনিস কিন্তু এক। তোমরা এখান থেকে অন্তত দুটো পয়েন্ট লিখে নেবে, ঠিক আছে। এরপরে নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নেব, বিভব প্রভেদের ব্যবহারিক এককের নাম লেখো। এর উত্তর হলো ভোল্ট। অথবা পরিবাহীর আধানবাহক কি? উত্তর হবে মুক্ত ইলেকট্রন। এরপরে নেক্সট প্রশ্ন, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর রোধ। তাহলে ওহমের সূত্র অনুযায়ী রোধের সংজ্ঞাটা দেখো কি আছে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। এ পর্যন্ত তোমরা লিখবে। 4.7 পৃথিবীর বিভব শূন্য বলা হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে কপি করবে, ঠিক আছে। পৃথিবীর বিভব শূন্য, এই পয়েন্টটা তোমরা এখান থেকে লিখবে, ওকে। এরপরে নেক্সট ওহমের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? এই প্রশ্নের উত্তর এবার তোমরা দেখে নাও। উত্তর হলো কি? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখবে। অথবা সলিনয়েড বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। কতটা লিখতে হবে? একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি একটি কুপরিবাহী চঙের গায়ে এমনভাবে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি একটি কুপরিবাহী চঙের গায়ে এমনভাবে জোড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাকই চঙের সঙ্গে সমাক্ষীয় হয়, তবে ওই তারের কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড, ঠিক আছে। এ পর্যন্ত তোমরা লিখবে। ওই তারের কুণ্ডলীকে কি বলা হয়? সলিনয়েড বলা হয়, তবে ওই তারের কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড। এ পর্যন্ত তোমরা লিখবে। এরপরে নেক্সট প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণন বেগ কীভাবে বাড়ানো যায়? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। তাহলে কি এইখানে যে পয়েন্টটি রয়েছে 1 থেকে 4টা, এই 4টার মধ্যে তোমরা 3টা পয়েন্ট লিখে দেবে, ওকে। 4.8 তড়িৎচুম্বকীয় আবেশের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখে নেবে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ পরিবাহীকে গতিশীল করা হলে পরিবাহীটির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সাধারণভাবে এই ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলে। তড়িৎচুম্বকীয় আবেশ বলে। এইটুকু তোমরা লিখে নেবে। এরপরে নেক্সট প্রশ্ন, ডিসি প্রবাহে সময় এবং প্রবাহ মাত্রার লেখচিত্র অঙ্কন করো।
সি মানেই হচ্ছে সমপ্রবাহ, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, এই বরাবর এই লেখচিত্রটা অঙ্কন করবে। তাহলে কি বললাম, এই ওয়াই অক্ষ বরাবর তোমরা প্রবাহ মাত্রাকে রাখবে, আর এক্স অক্ষ বরাবর তোমরা রাখবে কি সময়। তাহলে লেখচিত্রটা যেটা পাবো, এক্স অক্ষের সমান্তরাল এই লাইনটা পাচ্ছি। তাহলে এই তোমরা প্রথম অংশটা করবে। ওকে, এটাই হলো কি ডিসি প্রবাহের তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময়ের লেখচিত্র। অথবা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করো। এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। তাহলে কি এটা হলো প্রথম সূত্র এ পর্যন্ত, আর এটা হলো কি দ্বিতীয় সূত্র এ পর্যন্ত তোমরা লিখে নেবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা মুখস্থ করবে তোমরা। 4.9 পর্যায় সারণীতে হাইড্রোজেন দুষ্ট মৌল বলে পরিচিত কেন? এই প্রশ্নটা খুব মারাত্মক প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নটা খুব ভালো করে রেডি করবে। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। কোথা থেকে স্টার্ট করবে একটু দেখে নাও। তোমরা এখান থেকে স্টার্ট করবে, পর্যায় সারণী থেকে স্টার্ট করবে, এইভাবে লিখবে। একটু ভালো করে দেখে নাও, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা খুব ভালো করে মুখস্থ করবে তোমরা, আসার সম্ভাবনা একদম 90। অংশ কী বলেছে, পর্যায় সারণীতে একটি শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে মৌলের বিজারণ ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। পর্যায় সারণীতে একটি শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে মৌলের বিজারণ ক্ষমতা ক্রমশ কী হয়, বৃদ্ধি পায়। তাহলে রাইট অ্যান্সার এখানে হয়ে গেল কি বৃদ্ধি পায়, এটুকু তোমরা লিখবে। এরপরে অথবা কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধের আকার কিভাবে পরিবর্তিত হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। অথবার উত্তরটা দেখে নাও, কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধের আকার ক্রমশ কী হয়, হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। এইটুকু তোমরা আগে লিখবে। এরপরে প্রথম অতি দীর্ঘ পর্যায় কোনটি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। আধুনিক পর্যায় সারণী সিজিয়াম অর্থাৎ সিএস থেকে শুরু করে রেডন পর্যন্ত 32টি মৌলের পর্যায়কে প্রথম অতি দীর্ঘ পর্যায় বলে। এই পর্যন্ত তোমরা লিখবে। এরপরের প্রশ্ন 4.10, এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। NH3 এর লুইস ডট তোমরা এইভাবে দেখাবে, এই পর্যন্ত এর নাম হলো কি অ্যামোনিয়া, ঠিক আছে। এইভাবে লুইস ডটটা দেখাবে। এখানে ক্রস চিহ্ন দিয়ে বাইরের কক্ষে হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে দেখানো হয়েছে, আর এখানে ডট দিয়ে নাইট্রোজেনের বাইরের কক্ষে যে 5টা ইলেকট্রন আছে সেটাকে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কি করবে, লুইস ডটটা এঁকে নেবে। এর পরের প্রশ্ন, জলের একটি অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। জলের একটি অণুতে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। 4.11 সোডিয়াম এবং সোডিয়াম ক্যাটায়ন যেটা রয়েছে 4.11 Na এবং Na+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? এই প্রশ্নটাও তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর এবার তোমরা এবার দেখে নাও। প্রথমে স্টার্ট করবে এখান থেকে, ভালো করে দেখে নাও। এরপরে তোমরা এইটুকু অংশ লিখবে, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত লিখে শেষ করবে। ওকে। তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যে তড়িৎদ্বারকে যুক্ত করা হয় তাকে কি বলে? উত্তর হবে কি অ্যানোড তড়িৎদ্বার। ওকে। 4.12 তড়িৎ লেপনের সংজ্ঞা দাও। এই প্রশ্নের 4.12 এর প্রথম অংশের উত্তরটা দেখে নাও। তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় কি তড়িৎ লেপন। এইটুকু তোমরা লিখে নেবে। এরপরে জলীয় দ্রবণে H+ আয়ন মুক্ত অবস্থায় থাকে না কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে। H2O+ H+ সমান হচ্ছে কি H3O+, ঠিক আছে। এই আয়নটার নাম হলো হাইড্রোক্সোনিয়াম আয়ন। জলীয় দ্রবণে H+ আয়ন মুক্ত অবস্থায় থাকে না, কারণ H+ আয়ন একটি জলের অণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সোনিয়াম আয়ন গঠন করে। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর তোমরা এবার এখান থেকে দেখে নাও। যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এইটুকু তোমরা এই উত্তরটা লিখবে। তড়িৎ বিশ্লেষণের সময় পরিবর্তিত প্রবাহ ব্যবহার করা যাবে কি? উত্তর তোমরা লিখবে না। কেন হবে?
তাহলে দেখো কেন হচ্ছে না, তড়িৎ বিশ্লেষণের সময় পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যাবে কি? উত্তর হলো কি না। এবার এর ব্যাখ্যাটা একটু দেখে নাও। পরিবর্তী প্রবাহ এসি ব্যবহার করলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এইটুকু তোমরা লিখবে, ঠিক আছে? ব্যাখ্যা হিসাবে কারণটা কি দেখাবে? পরিবর্তী প্রবাহ এসি ব্যবহার করলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এই কারণে তড়িৎ বিশ্লেষণের সময় এসি প্রবাহ ব্যবহার করা হয় না বা পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না। এ পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যেন তোমার সাথে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।